হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। বরাবরের মতোই আমি ইভানা ইশরাত ঈশা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি 8-এ। আজ আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় থেকে ধূমপান এর ফলে সম্ভাব্য রোগ কৃত্রিম শ্বাস প্রশ্বাস সম্পর্কে শিখব। বন্ধুরা, গত 2 ক্লাসে কিন্তু আমরা 2 ধরনের রোগের কথা পড়েছিলাম, তাই না? আর এখন আমরা এই অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি, যেখানে আমরা ধূমপান, ধূমপায়ী, অধূমপায়ী তাদের ফুসফুসের মধ্যে তুলনা এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাস সম্পর্কে শিখব। তাহলে চলো এ সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা কি জানো একটি সিগারেটের শলাকায় প্রায় 4000 বিভিন্ন রাসায়নিক থাকে, আর ধূমপানের ফলে এগুলো দেহের ভিতরে বিশেষ করে ফুসফুসে প্রবেশ করে দেহকে অসুস্থ করতে শুরু করে। বন্ধুরা, সিগারেটে যে রাসায়নিক থাকে তার মধ্যে নিকোটিন, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি প্রধান। আর এ কারণেই ধূমপায়ী ও অধূমপায়ীদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন একজন অধূমপায়ী যে কাজ চটজলদি করতে পারে, সে কাজ ধূমপায়ীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ বলে প্রমাণিত হয়। আমরা আজ অধূমপায়ী এবং ধূমপায়ী মানুষের ফুসফুসের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো জানব। বন্ধুরা, আমরা এক্স-রে চিত্রের মাধ্যমে অধূমপায়ী এবং ধূমপায়ী মানুষের ফুসফুসের মধ্যে থাকা পার্থক্যগুলো জানতে পারবো। তাহলে চলো আমরা এই পার্থক্যগুলো জেনে নিই। এখানে আমরা দুটো ছকের মাধ্যমে 2 ধরনের ফুসফুসের তুলনা করব। এখানে এই 2 ছকের দিকে লক্ষ্য করলে দেখবে প্রথম বক্সের 2 পাশেই দুটো ফুসফুসের এক্স-রের ছবি আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো প্রথম বক্সটা হচ্ছে অধূমপায়ীর ফুসফুসের জন্য, আর দ্বিতীয় বক্সটা হচ্ছে ধূমপায়ীর ফুসফুসের জন্য। বোঝা গেল? তো বন্ধুরা, প্রথম ফুসফুসটা দেখো, এটি একজন অধূমপায়ীর ফুসফুস, যা আকৃতিগতভাবে স্বাভাবিক। অন্যদিকে দ্বিতীয় তথা ধূমপায়ীর ফুসফুসটি দেখো, এটি সার্বিকভাবে আকারে তুলনামূলক বড়। এছাড়া এই প্রথম এক্স-রে ফিল্মটি কালো আর ফুসফুসের সকল অঞ্চল স্বচ্ছ ও পরিষ্কার। আর দ্বিতীয় তথা ধূমপায়ীর ফুসফুসের এক্স-রে ফিল্মটি কিন্তু সম্পূর্ণ কালো হয় না, বরং এর সকল অঞ্চলে বিভিন্ন ধরনের অসংখ্য ছোপের মতো চিহ্নযুক্ত ঝাপসা অংশ আছে। পার্থক্যটি ধরতে পারছো তো? এবার তৃতীয় অবস্থানে দেখো, অধূমপায়ীর অ্যালভিওলাসের সংখ্যা স্বাভাবিক থাকে, কিন্তু ধূমপায়ীর তা থাকে না। আবার অধূমপায়ীর অ্যালভিওলাস প্রাচীরের সিলিয়া স্বাভাবিক থাকে, যেখানে কিনা একজন ধূমপায়ীর সিলিয়া বিনষ্ট অবস্থায় দেখা যায়। পঞ্চম অবস্থানে আমরা দেখি যে অধূমপায়ীর এক্স-রেতে এমফাইসেমার কোনো বৈশিষ্ট্য দেখা না গেলেও ধূমপায়ীরটাতে দেখা যায়। ব্যাপারটা বোঝা গেল তো? এবার বন্ধুরা, ষষ্ঠ অবস্থানে দেখো যে অধূমপায়ীর ক্ষেত্রে ক্যান্সার টিউমারের মতো কোনো উপবৃদ্ধি থাকে না, কিন্তু ধূমপায়ীর ক্ষেত্রে থাকে। আর অধূমপায়ীর এক্স-রেতে ফুসফুসে পানি জমা শনাক্ত করা যায় না, অন্যদিকে ধূমপায়ীর এক্স-রেতে কিন্তু অনেক সময় ফুসফুসে পানি জমা শনাক্ত করা যায়। আর সর্বশেষে দেখো বন্ধুরা, অধূমপায়ীর এক্স-রেতে হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় ছোট হয়, আর ধূমপায়ীর এক্স-রেতে ফুসফুস ও হৃৎপিণ্ডের প্রচ্ছায়া স্বাভাবিক ও সমানুপাতিক। অর্থাৎ এই দুটি ছকের মাধ্যমেই আমরা সহজে 2 ধরনের ফুসফুসের তুলনা ও এদের মধ্যে পার্থক্য করতে পারলাম, তাই না? যাক, এটা তো গেল। আমরা পার্থক্য পড়ার সময় এমফাইসেমার ব্যাপারে কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তোমরা কি জানো এই এমফাইসেমা আদৌ কি? আচ্ছা, আমিই বলছি। এমফাইসেমা হলো শ্বাসকষ্টজনিত এক ধরনের জটিলতা, যাতে অ্যালভিওলাসের আয়তন বৃদ্ধি পায় এবং কোনো কোনো স্থান ফেটে গিয়ে ফুসফুসের ফাঁকা জায়গায় সৃষ্টি করে। বোঝা গেল? তো এর সাথেই আমাদের ধূমপান, ফুসফুসের পার্থক্য আর এমফাইসেমা সম্পর্কে পড়া হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমরা এখন কৃত্রিম শ্বাস প্রশ্বাস সম্পর্কে জানব। তো বন্ধুরা, কৃত্রিম শ্বাস প্রশ্বাস কাকে বলে? কোনো কারণে কারো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে এমন জরুরি পরিস্থিতিতে সে ব্যক্তির মুখ বা নাক দিয়ে যান্ত্রিক বা কায়িক ছন্দময় প্রক্রিয়ায় বাতাস অভ্যন্তরে প্রবেশ করিয়ে বা বের করে দিয়ে পুনরায় শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের প্রক্রিয়া পুনরায় চালু করাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস বলে। বুঝতে পারলে? তো বন্ধুরা, এই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে না পারায় ভুক্তভোগী ব্যক্তিকে বাঁচিয়ে তোলা। দেখো বন্ধুরা,
বিপদ আপদ কিন্তু বলে কয়ে আসে না। তাই কিছু প্রাথমিক চিকিৎসা সবারই জেনে রাখা ভালো। কোনো দুঃসময় বা দুর্গম স্থানে কারো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে হাসপাতাল, অ্যাম্বুলেন্স বা এয়ার অ্যাম্বুলেন্সে খবর দিলেও আক্রান্ত ব্যক্তিকে বাঁচিয়ে তোলা কিন্তু অসাধ্য হতে পারে। কিন্তু এ সময় যদি সঙ্গী সাথী কারো কৃত্রিম শ্বাস প্রশ্বাসজনিত প্রাথমিক স্বাস্থ্যসেবা জানা থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যেই সে একটি অমূল্য প্রাণ রক্ষা করতে পারে। তবে বন্ধুরা, এই কাজটি করতে হবে একজন প্রশিক্ষিত ব্যক্তিকে, এবং কাজ শুরুর আগে কাউকে বলে রাখতে হবে ডাক্তার বা অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে রাখতে। এভাবে জীবন রক্ষায় প্রাথমিক স্বাস্থ্যসেবা হিসেবে মুখ থেকে মুখের সাহায্যে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, একইভাবে পানিতে ডুবে কোনো কারণে অক্সিজেনের অভাব হলে, বৈদ্যুতিক শক খেলে, বিষ পান বা গ্যাস গ্রহণ প্রভৃতি নানা কারণে যে কারো শ্বাস প্রশ্বাস যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আর যে কারণেই হোক না কেন, শিশু বা কিশোরকে কিংবা পূর্ণবয়স্ককে বাঁচাতে নিরাপদ জায়গায় নিয়ে দ্রুত মুখ থেকে মুখে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে আবার অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে শ্বাস প্রশ্বাস বন্ধকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। এ কারণে প্রথমেই কি দেখতে হবে জানো? প্রথমেই দেখতে হবে বুকের উঠানামা বা কফের লক্ষণ আছে কিনা। না থাকলে ধাপে ধাপে মুখে মুখে শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালু করতে হবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম যে কখন মুখে মুখে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। তাই এখন আমরা এই প্রক্রিয়ার ধাপগুলো পর্যায়ক্রমে দেখে নিব। বন্ধুরা, প্রথমেই কাউকে চিৎকার করে ডাকতে হবে এবং অ্যাম্বুলেন্স বা ডাক্তার ডাকার অনুরোধ করতে হবে। আর এরপরে শিশুর জিভ সামনের দিকে টেনে দেখতে হবে মুখ, তালু, গলায় কিছু আটকে আছে কিনা। থাকলে আস্তে উপর করে আঙুলের সাহায্যে বের করে আনতে হবে। তো এরপরে ধাপ 3-এ কি করতে হবে? এরপরে ধাপ 3-এ শিশুকে শক্ত খাট, টেবিল বা মাটিতে চিৎ করে এমনভাবে শুইয়ে দিতে হবে যাতে নাক সোজা ছাদের দিকে বা আকাশের দিকে থাকে। এবার যতখানি খোলা যায় মুখ ততখানি হা করতে হবে। এতে শ্বাসনালীর ভিতর বাতাস ঢুকে সহসা শ্বাস প্রশ্বাস শুরু হয়ে যেতে পারে। বন্ধুরা, এরপরেও যদি শ্বাস প্রশ্বাসের লক্ষণ দেখা না যায়, তবে মুখে মুখে শ্বসনের ব্যবস্থা নিতে হবে। এ কাজের শুরুতে গভীর শ্বাস নিতে হবে। ছোট শিশু হলে তার নাক মুখ ঢেকে নিজের মুখ এমনভাবে চেপে ধরতে হবে সামান্য বাতাসও যেন বেরোতে না পারে, ঠিক এভাবেই। এরপর ঠিক এরকমভাবে আস্তে আস্তে ফু দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন রোগীর বুক সামান্য ফুলে ওঠে। মনে রাখবে, জোরে ফু দেওয়া যাবে না, তাহলে শিশুর ফুসফুসের কোথাও ছিঁড়ে যেতে পারে। আর একটু বয়স্ক শিশুর ক্ষেত্রে এক হাতে ওর নাক চেপে ধরে মুখের উপরে মুখ স্থাপন করতে হবে। তখন সজোরে ফু দিয়ে শিশুর বুক উঁচু হয় কিনা তা নিশ্চিত হতে হবে। এভাবে 2 বার ফু দিতে হবে। এরপরেও যদি বুক উঠানামা না করে, তাহলে ধাপ 2 আবার প্রয়োগ করতে হবে। এই 4 নম্বর ধাপ চলাকালীন কখনো বা রোগীর হৃদস্পন্দন থেমে যেতে পারে। এমন হলে এই অবস্থায় 2 বার প্রশ্বাস দেওয়ার পর রোগীর নাড়ি চেপে দেখতে হবে। কিভাবে দেখতে হবে? কনুইয়ের সামনে 2 আঙ্গুলে হালকা চাপ দিয়ে নাড়ির অবস্থা বুঝতে হবে। সামান্য বয়স্ক শিশুর ক্ষেত্রে ঘাড়ে শ্বাসনালীর পাশে আঙ্গুলের চাপে নাড়ির স্পন্দন একেবারেই না পাওয়া গেলে বুকের মাঝখানে উরো ফলকে চাপ দিয়ে মালিশ করতে হবে। এরপরে সর্বশেষ ধাপের ক্ষেত্রে ঘটনাস্থলে একাধিক ব্যক্তি থাকলে একজন বুক মালিশ করবে, আরেকজন মুখে মুখে শ্বাস চালিয়ে যেতে হবে। কম বয়সী শিশুর ক্ষেত্রে 3 আঙ্গুল দিয়ে নিপলের ঠিক নিচে চাপ দিয়ে মালিশ করতে হবে। এছাড়া ঘরে যদি আর কেউ থাকে, তাহলে মুখে মুখে একবার শ্বাস দিয়ে 5 বার মালিশ করতে হবে। আরেকটু বয়স্ক শিশুর ক্ষেত্রে বেশি চাপের প্রয়োজন হতেও পারে, তখন হাতের তালুর গোড়া ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, মালিশের সময় বুক প্রায় 1.5 ইঞ্চি পর্যন্ত চেপে নিচে নামিয়ে দিতে হতে পারে। নাড়ির স্পন্দন না পাওয়া পর্যন্ত কিংবা মৃত্যু নিশ্চিত না জানা পর্যন্ত এই প্রক্রিয়া কিন্তু অব্যাহত রাখতে হবে। এছাড়াও বিশেষ মুখে মুখে শ্বাস প্রশ্বাস রয়েছে। এটা কেমন? মূলত অনেক সময় শিশু, কিশোর, যুবক বয়সী লোক পানিতে ডুবে মৃত্যুবরণ করে। যে কোনো কারণেই হোক, ডুবন্ত ব্যক্তিকে টেনে এনে উদ্ধারকারী ব্যক্তি কুলের কাছে এসে একটু দাঁড়ানোর জায়গা পেলে সঙ্গে সঙ্গে মুখ থেকে মুখে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া শুরু করে দিতে হবে। আর একেই আমরা বিশেষ মুখে মুখে শ্বাস প্রশ্বাস বলি। বুঝতে পারলে তো সবটা? তাহলে এর সাথে সাথেই আমাদের এই অধ্যায়ের পড়া শেষ হয়ে গেল বন্ধুরা। আশা করি এই পর্যন্ত সবটুকুই তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে। তো
তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ আমরা যা পড়লাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে নিই। এমফাইসেমা শ্বাসকষ্টজনিত এক ধরনের জটিলতা যাতে অ্যালভিওলাসের আয়তন বৃদ্ধি পায় এবং কোনো কোনো স্থান ফেটে গিয়ে ফুসফুসের ফাঁকা জায়গার সৃষ্টি করে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস কোনো কারণে কারো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে এমন জরুরি পরিস্থিতিতে সে ব্যক্তির মুখ বা নাক দিয়ে যান্ত্রিক বা কায়িক ছন্দময় প্রক্রিয়ায় বাতাস অভ্যন্তরে প্রবেশ করিয়ে বা বের করে দিয়ে পুনরায় শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের প্রক্রিয়া পুনরায় চালু করাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস বলে। অ্যানোক্সিয়া কোনো কারণে টিস্যু কোষে অক্সিজেনের যোগান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অ্যানোক্সিয়া বলে। হাইপোক্সিয়া কোনো কারণে টিস্যু কোষে অক্সিজেনের যোগান চাহিদার তুলনায় কম হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে হাইপোক্সিয়া বলে। অ্যাজমা, নিউমোনিয়া, রক্তাল্পতা, বিষক্রিয়া, অতিরিক্ত রক্তপাত, পর্বতারোহণ ইত্যাদি কারণে হাইপোক্সিয়া হতে পারে। অ্যাপনিয়া কোনো কারণে শ্বাসক্রিয়ার সাময়িক বিরতি ঘটলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অ্যাপনিয়া বলে। রক্তচাপের হঠাৎ বৃদ্ধি, অসচেতনভাবে খাদ্য গলধকরণ, বিষক্রিয়া, পানিতে ডোবা, ইলেকট্রিক শক ইত্যাদি কারণে অ্যাপনিয়া হতে পারে। ডিপসোনিয়া কোনো কারণে শ্বাসক্রিয়ার হারের বৃদ্ধি অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে ডিপসোনিয়া বলে।